নমস্কার, আমি কোয়েল। আপনি শুনছেন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলের খবর। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ ও বিদেশের সমস্ত তাজা খবর। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিদিনের তাজা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা সদা প্রস্তুত। তাহলে খবরের শুরুতেই জানিয়ে দেই আজকের সংবাদ শিরোনাম। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির ২৪ ঘন্টাতেই সুপ্রিম কোর্টে দোলা সেন। এবার কি বিপাকে পড়তে চলেছে এসআইআর? বাংলাদেশি বলেই গায়ে পেট্রোল ঢালল ওরা। প্রাণ বাঁচিয়ে বাংলায় ফিরল মুর্শিদাবাদের ফারুক। হেমন্ত সোরেনের কপ্টারে রামপুরহাট রওনা অভিষেকের। সবার পর দেখা করবেন সোনালীর সঙ্গে। বুথের ভেতরেও কেন্দ্রীয় বাহিনী থাকবে, তারপরেও যদি তৃণমূল জেতে। রানাঘাটের সভায় কি বললেন দিলীপ? আদালতের নির্দেশ অমান্য, স্কুল পরিদর্শকের বেতন বন্ধ করল হাইকোর্ট। বারাসাতে শুভেন্দুকে গো ব্যাক, মঞ্চ থেকে যোগীর দেখানো পথে দাবাইয়ের হুঁশিয়ারি। ওকে শাস্তি দিতেই হবে, বাংলাদেশে আবার শান্তি ফেরাবো। অডিও বার্তায় ইউনূসকে আক্রমণ হাসিনার। অমর্ত্য সেনকেও এসআইআর শুনানির নোটিশ। অভিষেকের নির্দেশে নোবেলজয়ীর সঙ্গে দেখা করলেন কাজল। বিজেপি চাদর চোর, ট্রেনে শুভেন্দু ঘনিষ্ঠ নেতার কাণ্ড ভাইরাল। কটাক্ষ করলেন কুণাল ঘোষও। এবারের শীতের রেকর্ড ঠান্ডা, কলকাতায় স্বাভাবিকের থেকে এতটা নামল পারদ। কত আজ তাপমাত্রা? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার জানাবো বিস্তারিত খবর। রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া হুঁশিয়ারির রেশ কাটতে না কাটতেই এবার দিল্লিতে বড়সড় পদক্ষেপ করল তৃণমূল কংগ্রেস। সোমবারই মুখ্যমন্ত্রীর ঘোষণা করেছিলেন যে সাধারণ মানুষকে অহেতুক হেনস্থার অভিযোগে তারা আইনের দ্বারস্থ হচ্ছেন। সেই কথা অনুযায়ী মঙ্গলবারই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন। তৃণমূলের মূল অভিযোগ, পশ্চিমবঙ্গে স্পেশাল ইনভেস্টিগেশন রিপোর্ট বা এসআইআর প্রক্রিয়ার আড়ালে আসলে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করা হচ্ছে এবং বাংলার সাধারণ মানুষকে হেনস্থার শিকার হতে হচ্ছে। শীর্ষ আদালতে এসআইআর সংক্রান্ত আরও কিছু মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। দোলা সেনের এই নতুন আবেদনটি পৃথকভাবে শোনা হবে নাকি আগের মামলাগুলোর সঙ্গে যুক্ত করা হবে তা নিয়ে দ্রুত সিদ্ধান্ত হওয়ার কথা। মমতা দূতের এই আইনি তৎপরতা ঘাসফুল শিবিরের অনড় অবস্থানকেই স্পষ্ট করে দিয়েছে। আইনি লড়াইয়ের এই ময়দানে সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত রাজ্যকে কতটা স্বস্তি দেয় এবং এই মামলার গতি প্রকৃতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের রাজনৈতিক মহল। বাংলাদেশে দীপু দাস খুনের বদলা নেওয়ার চেষ্টার অভিযোগ। বাংলাদেশি সন্দেহে বাংলার পরিযায়ী শ্রমিককে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। বাংলাদেশি অভিযোগ তুলে গণধোলাই কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ বাংলার পরিযায়ী শ্রমিককে। ফের ভিনরাজ্যে আক্রান্ত বাংলার পরিযায়ী শ্রমিক। বিহারে ফেরি করতে গিয়ে আক্রান্ত হয়ে বাড়ি ফেরেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার কুলগাছি এলাকার বাসিন্দা ফারুক শেখ। অভিযোগ, বিহারের ভগলপুরে ফেরি করার সময় কয়েকজন দুষ্কৃতী তার পথ আটকায়। তারপর বাংলাদেশি সন্দেহে তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এখানেই শেষ নয়, জীবন্ত তাকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয় বলেও অভিযোগ। স্থানীয় কয়েকজন যুবক প্রাণ বাঁচায়। কোনো ক্রমে বাড়ি ফিরে আসেন ফারুক শেখ। ভীষণভাবে আতঙ্কিত তিনি। তার চোখে মুখে আতঙ্ক লেগে রয়েছে। সপ্তাহখানেক আগেই বাড়ি ফিরেছেন তিনি, কিন্তু এখানেও সেই রেশ কাটিয়ে উঠতে পারছেন না। ফারুক বলেন, সেদিন আমি ফেরি করতে বেরিয়েছিলাম, মাল বেচে ফিরছি, তখন ওরা আমাকে দাঁড়াতে বলল। আমি তো ভেবেছি মাল নেবে ওরা আমার থেকে। জিজ্ঞাসা করলো, তুই কোথাকার? আমি বলার আগেই ওরা বলতে শুরু করলো, তুই তো বাংলাদেশি। বাংলায় কথা বলি বলেই বলে দিল বাংলাদেশি। জিন্দা পুড়িয়ে দেব বলছি, গায়ে পেট্রোল ঢেলে। কথা বলতে বলতে ভয় কেঁদেই ফেললেন তিনি। সেখানেই কয়েকজন সংখ্যালঘু তাকে গিয়ে উদ্ধার করে বলে তিনি জানান। এই নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। দীর্ঘ টালবাহানার পর মিলল ডিজিসি এর অনুমতি। 2:10 বেহালা ফ্লাইং ক্লাব থেকে হেলিকপ্টারেই বীরভূমের উদ্দেশ্যে রওনা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারকে অনুমতি দেওয়া হয়নি। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের চপারে রামপুরহাট রওনা রামপুরহাট রওনা হয়েছেন তিনি।
জানা যাচ্ছে, চপার সংক্রান্ত সমস্যার কারণে সাংসদের কর্মসূচিতে কিছু বদল করা হয়েছে। মন্দির নয়, প্রথমেই সভায় যোগ দেবেন তিনি, তারপর যাবেন সোনালী খাতুনের সঙ্গে দেখা করতে। ২৬-এ নির্বাচনকে পাখির চোখ করে রাজ্য জুড়ে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ মঙ্গলবার বীরভূমে সভাসহ একাধিক কর্মসূচি রয়েছে তার। কথা ছিল বেলা ১২টায় বেহালা ফ্লাইং ক্লাব থেকে চপারে বীরভূম উড়ে যাবেন ডায়মন্ড হারবারের সাংসদ। ১২টা বেজে ৫৩ মিনিটে তারাপীঠ সংলগ্ন চিনার মাঠে তার চপারের অবতরণের কথা ছিল। তারাপীঠে পুজো দিয়ে দুপুর ১:৩০টায় রামপুরহাটের বিনোদপুর মাঠের রণসংকল্প সভায় পৌঁছে যাওয়ার কথা ছিল তার। তাকে স্বাগত জানাতে নির্ধারিত সময় মঞ্চে পৌঁছে যান অনুব্রত মণ্ডল, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, ডেপুটি স্পিকার অশীষ বন্দ্যোপাধ্যায়, কাজল শেখ সহ অন্যান্যরা। বেলা ১টায় শুরু হয়ে যায় অনুষ্ঠানও। কিছুক্ষণ পরেই জানা যায়, অনুমতি পায়নি অভিষেকের হেলিকপ্টার। স্বাভাবিকভাবেই সভা হবে কিনা তা নিয়ে দোলাচল শুরু হয়। যদিও ১ ঘন্টার মধ্যেই মিটল সমস্যা। অভিষেকের হেলিকপ্টার ওড়ার অনুমতি দিয়েছে ডিজিসিএ। জানা গিয়েছে, এদিন বীরভূমে পৌঁছে প্রথমে তারাপীঠ যাবেন না তিনি, প্রথমে সভা করবেন। কারণ দীর্ঘক্ষণ ধরে তার জন্য অপেক্ষায় আমজনতা। তারপর হাসপাতালে গিয়ে দেখা করবেন সোনালী বিবির সঙ্গে। বিকেলের পর তারাপীঠে পুজো দেবেন সাংসদ। ভুয়ো ভোটে জিতেই তৃণমূল ক্ষমতা ধরে রেখেছে, তাই এসআইআরে ভুয়ো ভোটারদের নাম বাদ গেলে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয়ের সম্ভাবনাও কমবে। অমিত শাহের সঙ্গে বৈঠকের পর রাজ্য বিজেপির মূল স্রোতে প্রত্যাবর্তনের পর প্রথম প্রকাশ্য জনসভায় এমনই দাবি করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। রানাঘাটে বিজেপির প্রত্যাবর্তন সংকল্প সভায় দিলীপ ঘোষ দাবি করেছেন, আগামী বিধানসভা নির্বাচনে বুথের ভেতরেও কেন্দ্রীয় বাহিনী থাকবে, ফলে ছাপ্পা ভোট দেওয়াও কঠিন হবে তৃণমূলের পক্ষে। দিলীপ বলেন, বুথের ভেতরে কেন্দ্রীয় বাহিনী থাকবে, তাই কানের পাশে বন্দুক ধরে তৃণমূল ইচ্ছে মতো ছাপ্পা ভোট দিতে পারবে না। তারপরেও যদি তৃণমূল জেতে, তাহলে ভাববো সেটাই মানুষের বিচার। দিলীপ দাবি করেছেন, ২০২১-এ সম্ভব না হলেও ২০২৬-এ রাজ্য বিজেপি সরকার গঠন করবেই। বিজেপিকে জেতানোর আবেদন করে দিলীপ বলেন, পশ্চিমবঙ্গের ভাগ্য পরিবর্তনের জন্য বিজেপিকে জেতাতে হবে। সারা দেশের মানুষ মোদির গ্যারান্টিতে বিশ্বাস করে। নরেন্দ্র মোদির প্রতি মানুষের বিশ্বাসের কারণ তিনি বিজেপির নেতা। আমরা এখানে তার প্রতিনিধি। আপনাদের উপর অত্যাচার বন্ধ করতে বিজেপিকে জেতান। এতদিন আপনারা যা চেয়েছিলেন এবার সফল হবে। বাংলাতেও ডবল ইঞ্জিন সরকার হবে। আমরা সোনার বাংলা গড়ব। দিলীপ এদিন অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকারের অধিকাংশ জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধাই রাজ্যের বাসিন্দারা পাচ্ছেন না। তবে এসআইআর নিয়ে এদিন তৃণমূলকে বেশি আক্রমণ করেছেন দিলীপ। বিজেপি নেতা বলেন, মুখ্যমন্ত্রীর ভবানীপুর কেন্দ্রেও ৪৪,৫০০ ভুয়ো ভোটারের নাম পাওয়া গেছে। উনি কত ভোটে জেতেন? সব কেন্দ্রেই ২৫ থেকে ৩০,০০০ ভুয়ো ভোটারের খোঁজ মিলেছে। তৃণমূলের পাশাপাশি সিপিএম এবং কংগ্রেসকেও কটাক্ষ করতে ছাড়েননি দিলীপ। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি কটাক্ষ করে বলেন, কংগ্রেস এবার খাতাও খুলতে পারবে না। রাত পেরোতেই কলকাতায় হাড় কাঁপানো ঠান্ডার দাপট। ভোরবেলায় শীতের কামড়ে চমকে উঠেছেন মহানগরবাসী। মোবাইলে বারবার তাপমাত্রার আপডেট দেখেই প্রশ্ন, এ কি রেকর্ড শীত? আবহাওয়া দফতর জানাচ্ছে, মঙ্গলবারই এই মরশুমের শীতলতম দিন। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১০.২ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ৩.৭ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮.৪ ডিগ্রি, স্বাভাবিকের তুলনায় ৬.৭ ডিগ্রি কম। সকালে কুয়াশার দাপট থাকলেও বেলা বাড়লে আকাশ পরিষ্কার থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সোমবার থেকেই তাপমাত্রা নামতে শুরু করেছে এবং আগামী ২-৩ দিনে আরও ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। উত্তর থেকে দক্ষিণ গোটা রাজ্যেই শীতের দাপট। উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে প্রবল ঠান্ডার সঙ্গে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সান্দাকফু, ঘুম, ধোত্রে, চটকপুরে তুষারপাতের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা। উত্তরবঙ্গে কুয়াশার দাপটে কোথাও দৃশ্যমানতা ৫০ মিটার পর্যন্ত নামতে পারে। খবর আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলটিকে। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।